তাহলে ট্রান্সফার আরএনএ তোমার এর হলো বাহু বলা হচ্ছে 5টা, এর বাহু হলো 5টা। কিভাবে বাহু 5টা? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, 5টা বাহু। কিন্তু ফাঁস বলা হচ্ছে 4টা। ফাঁস মানে গোল, এখানে একটা ফাঁস, এখানে একটা ফাঁস, এখানে একটা ফাঁস, এখানে একটা ফাঁস। তাহলে ফাঁস হলো 4টা, বাহু হলো 5টা। আর এটাকে বলা হচ্ছে যে ক্লোভার লিপ। ক্লোভার লিপ হলো, ক্লোভার নামে এক ধরনের ঘাস আছে, হ্যাঁ, ভেড়া, অস্ট্রেলিয়াতে ভেড়াদের এই ঘাস খাওয়ানো হয় লোম ভালো হওয়ার জন্য। তো ওই ঘাসের পাতার মতো লাগে এটা দেখতে, সেই জন্য এরকম নাম হয়েছে। এটা হলো গ্লোবাল লিপের ব্যাপার। আর আরেকটা বিষয় হলো শেষের দিকে আরো কিছু বলা হয়নি, সেটা হলো যে আমরা তো গতদিন জেনেছি যে ট্রান্সফার আরএনএ কাজই হলো যে হাজার হাজার ট্রান্সফার আরএনএ থাকে। ট্রান্সফার আরএনএ গুলোর কাজ হচ্ছে যে এই যে অ্যান্টিকোডন আছে বিপরীত দিকে, অ্যান্টি মানে বিপরীত দিকে, বিপরীত দিকে যে সংকেত আছে সেই সংকেতের সাপেক্ষে এই জায়গাতে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত করে নিয়ে সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়। অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, যখন লাগবে তখন আর কি রাইবোজোমে দিয়ে দিয়ে দেয়। এটা হলো ওর কাজ, হ্যাঁ। তো এখন হচ্ছে যে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সম্পর্ক মিলতে হয়। যেমন বাজারে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানুষ বসে থাকে, তাই না? ট্রান্সফারের মতো নিয়ে নিয়ে বসে থাকে। এখন সম্পূরক মিললে জিনিসটা দেয়। সম্পূরক মিলা মানে যে কয় টাকা দাম চেয়েছে সেই কয় টাকা তুমি যদি দাও তাহলে ওই জিনিসটা তোমাকে দেবে, আর না দিলে তো দেবে না। ব্যাপারটা এরকম কিছুটা। তো এখন বলা হচ্ছে যে এখানে যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে এটার জন্য অ্যাক্টিভেটিং এনজাইম আছে। অ্যাক্টিভেটিং এনজাইম মানে সক্রিয় এনজাইম আছে। সেই সক্রিয় এনজাইমটা তোমার হচ্ছে অ্যাক্টিভ হবে। সক্রিয় এনজাইম অ্যাক্টিভ হলেই তখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে। যে কোনো কাজ করতে গেলে এনজাইম লাগে, তাই না? এনজাইমের কাজই হলো যে বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তো এনজাইমগুলোই এখানে লাগিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হলো যে সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সুনির্দিষ্ট এনজাইম এখানে যুক্ত করে। এই জন্য এরকম একটা কথা আছে, দেখো, যে স্পেসিফিসিটির সুন্দর উদাহরণ। মানে স্পেসিফিটি মানে হলো সুনির্দিষ্টতা। দেখো বইয়ের মধ্যে একটা ভাষা আছে স্পেসিফিসিটির, এরকম একটা ভাষা আছে না, দেখেছো কি? হ্যাঁ, ওটা মানে সুনির্দিষ্টতা বোঝায়। সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য, সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য সুনির্দিষ্ট এনজাইম আছে এখানে লাগাই দেয়। বুঝতে পারছো? তো নতুনদের কিন্তু বুঝতে পারাটা খুবই কঠিন হবে, তবে টেনশনের কারণ নাই। হ্যাঁ, এটা ক্লাস করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন বলো তো ট্রান্সফার আরএনএ আর কি কি বিষয়গুলা খটকা আছে বলে নাও আগে। এনজাইম সাবস্ট্রেট। আচ্ছা, এনজাইম সাবস্ট্রেট মানে কি মনে রাখবা, সাবস্ট্রেটের সংজ্ঞাটা একটু লিখে রাখো। সাবস্ট্রেটের সংজ্ঞা, এনজাইম যার সাথে যুক্ত হয় তাকে বলা হয় সাবস্ট্রেট। সাবস্ট্রেটের সংজ্ঞা হলো সাবস্ট্রেট হলো এনজাইম যার সাথে যুক্ত হয়, যে যৌগের সাথে যুক্ত হয়। এনজাইম যে যৌগের সাথে যুক্ত হয়, এনজাইম যে যৌগের সাথে যুক্ত হয় সেই যৌগকে সাবস্ট্রেট বলা হয়। এনজাইম যার সাথে যুক্ত হবে সেই যৌগটার নাম হবে সাবস্ট্রেট। এনজাইম যার সাথে যুক্ত হবে তাকে বলা হবে সাবস্ট্রেট। আচ্ছা, হয়েছে। আর বলো তো আর কি কি বিষয়? এটা লেখা হয়ে গেলে এরপরে ট্রান্সফার আরএনএ নিয়ে আর কি কঠিন আছে? এর সাথে লেখা আছে স্পেসিফিটি। ওটাই বললাম, সুনির্দিষ্টতা। স্পেসিফিসিটি মানে হলো সুনির্দিষ্টতা। হ্যাঁ, সুনির্দিষ্টতা। স্পেসিফিসিটি মানে হলো সুনির্দিষ্টতা।
বলো ট্রান্সফার আরএনএ নিয়ে আর কোথাও কোনো ফটকা আছে কিনা? স্যার আরএনএ এর আগে যে কি চিহ্ন দেওয়া সেটা কি? আরএনএ এর আগে কি চিহ্ন মানে? ও হ্যাঁ, ওটা ট্রান্সফার আরএনএ। টি মানে হলো ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, কেন ট্রান্সফার আরএনএ? কারণ এই আরএনএটা কি করে, এই আরএনএ তো অ্যামাইনো অ্যাসিড নিয়ে ট্রান্সফার করে রাইবোজোমের কাছে নিয়ে যায়, এইজন্য এর নাম ট্রান্সফার আরএনএ। রাইবোজোমের কাছে নিয়ে যায় তাই ট্রান্সফার আরএনএ। আর হচ্ছে আমরা ওদের ছুটিতে রাশিতে আছে, তাহলে তোমাদের ছুটি নাই। হ্যাঁ, তো ওরা আগে একটু করে দেবে। হ্যাঁ, তাহলে যারা যারা আসো আর কি তারা তারা একটু করে নিও। হ্যাঁ, রাইট। হ্যাঁ বলো, ট্রান্সফার আরএনএ ক্ষেত্রে আর কি কি বিষয়গুলো কোশ্চেন আছে বলো। জি আর অত দূর যায়নি, দাঁড়াও। এই ট্রান্সফার আরএনএ নিয়ে বলো, এখনই যাবো ওখানে। এবার তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে, আছে কি কোনো কোশ্চেন? হ্যাঁ, তো অতদিন আসতে পারোনি, বলো তো। আমরা ট্রান্সফার আরএনএ নিয়ে আলোচনা নাই। আচ্ছা, আর কারো কি আছে? পঞ্চমী আছে কি? হ্যাঁ, গ্লোবাল লিপ মানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। অস্ট্রেলিয়াতে একটা ঘাস জাতীয় উদ্ভিদ আছে, এরকম দেখতে আর কি, এই কারণে। হ্যাঁ, গ্লোবাল লিপ। স্যার এই কোডন তাই বলবেন তো? আচ্ছা, এখনই বলবো এই মেসেঞ্জার আরএনএ। এবার তাহলে আমি মেসেঞ্জার আরএনএ শুরু করি, তাহলে মেসেঞ্জার আরএনএ আবার আমরা দেখব। এবার দেখো মেসেঞ্জার আরএনএ এর পরে মেসেঞ্জার আরএনএ নিয়ে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো আমরা তো গতদিন এটা জেনেছি, হ্যাঁ, যে ডিএনএ এর মধ্যে জিন থাকে। ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন থাকে। তো এটা তোমাদের মনে আছে তো আশা করি, যে ডিএনএ এর মধ্যে জিন আছে। এটা বৈজ্ঞানিকরা কিভাবে বুঝলো ডিএনএ এর কোথায় কোথায় জিন আছে? বলো তো। ডিএনএ এর মধ্যে যে জিন আছে, এটা বৈজ্ঞানিকরা কিভাবে বুঝলো যে ডিএনএ এর এখানে এখানে জিন আছে? এটা বুঝতে পারা গেল কিভাবে বলো? আর আমরা পারবা? বিভিন্ন জায়গায় নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই কারণে বৈশিষ্ট্য প্রকাশ করছে। আর আমরা কিভাবে বলবো যে ডিএনএ এর খন্ডাংশ তো এক একটা জিন, তো ডিএনএ এর কোন খন্ডাংশগুলো জিন হবে? মনে রাখবা, ডিএনএ এর যে খন্ডাংশগুলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে। হ্যাঁ, ধরো এখান থেকে এইটুকু অংশ এ ধরো প্রোটিন তৈরি করতেছে, এই খন্ডাংশটা প্রোটিন তৈরি করছে, তাহলে এই খন্ডাংশটাকে আমরা জিন বলবো। যে খন্ডাংশ কোনো কিছু তৈরি করবে না তাকে কিন্তু জিন বলবো না। এখন জিন যখন প্রোটিন তৈরি করতে চায় তখন সে একটা কর্মচারী তৈরি করে, আর ওই কর্মচারীর নামই হলো মেসেঞ্জার আরএনএ। আর এই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে যায়, ট্রান্সফার আরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি হয়। এখন মেসেঞ্জার আরএনএ কিন্তু কে তৈরি করলো? জিন তৈরি করলো। মেসেঞ্জার আরএনএ জিন তৈরি করলো। এই তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন নামকরণটা কেন হয়েছে বলতে পারবা? ট্রান্সক্রিপশন নামকরণটা কেন হয়েছে? ট্রান্সক্রিপশন, দেখো এখানে কিন্তু শব্দ আছে ট্রান্সক্রিপ্ট আর হলো শোন। ট্রান্সক্রিপশনে তিনটা লেভেল আছে। ট্রান্সক্রিপশনে তিনটা লেভেল আছে, একটা হলো ট্রান, একটা হলো স্ক্রিপ্ট, আর একটা হলো শন। এই ট্রান মানে হলো স্থানান্তর, আর স্ক্রিপ্ট আমরা জানি স্ক্রিপ্ট মানে হলো তথ্য, সেটার স্ক্রিপ্ট লেখা আছে এখানে। আর শন মানে হলো পদ্ধতি। হ্যাঁ, তারপরে তথ্য স্থানান্তরের পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে সেজন্য বইয়ে লেখা আছে যে মেসেঞ্জার আরএনএর মধ্যে লেখা আছে যে এটা হলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়।
ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়। তো ট্রান্সক্রিপশন নামকরণটা ওই কারণে হয়েছে, ট্রান মানে হলো স্থানান্তর, স্ক্রিপ্ট মানে তথ্য, শন মানে পদ্ধতি, তথ্য স্থানান্তরের পদ্ধতি, তথ্য স্থানান্তরের পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। অর্থাৎ জিনের মধ্যে যে তথ্যটা আছে, জিন একটা প্রোটিন তৈরি করতে পারে কিন্তু জিন নিজে যায় না রাইবোজোমে, সে একটা কর্মচারী তৈরি করে, সেই কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আরএনএ, মানে কি বার্তাবাহক আরএনএ। মানে জিন হচ্ছে ডিএনএ জিন মেসেঞ্জার আরএনএর মধ্যে একটা তথ্য দিয়ে দিল যে যাও আমি তোমাকে এই তথ্য লিখে দিছি, তুমি এখন রাইবোজোমে যাবা, রাইবোজোমে গেলে তখন হচ্ছে যে এই আমার এই দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে এবং একটা প্রোটিন তৈরি হয়ে যাবে, এই প্রোটিনটা এনজাইম হিসেবে কাজ করবে। তো তাহলে জিন হচ্ছে সেই জন্য একটা কর্মচারী তৈরি করে, ওই কর্মচারীর নামই হলো মেসেঞ্জার আরএনএ, তাকে মেসেজ দেয়া আছে, এই মেসেজটা তুমি দেখাবা রাইবোজোমে যায়, তাহলে রাইবোজোমে গেলে তখন ট্রান্সফার আরএনএ এর সহযোগিতায় প্রোটিন তৈরি হয়ে যাবে, ওই প্রোটিনটা এনজাইম হিসেবে কাজ করবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, বইয়ের মধ্যে লেখা আছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় বা বার্তাবাহক আরএনএ তৈরি হয়। এখন এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে আর কি কি বলা হচ্ছে, বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর মধ্যে একটা হচ্ছে 5' লিডার ড্যাশ বিষয় কিন্তু আমাদের আগে আলোচনা হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যারা নতুন তাদের হলো এই ড্যাশ বিষয় তো এখন বলা যাচ্ছে না, রিপিট করা যাবে না, ওটা স্টেপ ক্লাসে তোমরা শিখবা। তো একটার নাম হলো 5' লিডার, লিডার মানে নেতা বা পথ প্রদর্শক, আর আরেকটা হলো 3' ট্রেইলার, ট্রেইলার মানে যে আর কি অনুসরণ করে কাউকে আর কি, ট্রেইলার। এখন বলা হচ্ছে যে এই জায়গায় কিছু নাইট্রোজেন বেস আছে, এই জায়গাতেও কিছু নাইট্রোজেন বেস আছে, যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় নন কোডিং অঞ্চল, যাদেরকে বলা হয় নন কোডিং, যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, সেটাই হলো 5' লিডার। আবার 3' ট্রেইলারও তাই, এরাও নন কোডিং, মানে যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না, কিন্তু এইখানে যারা আছে তারা কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। তো আমি তো গতদিন আলোচনা করছিলাম কোডন নিয়ে, তাই না? কোডন মানে সংকেত, এটা ইচ্ছা মতো লেখা যায়, তবে 3টা অক্ষর দিয়ে একটা সংকেত হয়। কি সংকেত হয়? যে 3টা অক্ষর একটা সংকেত হিসেবে কাজ করে, এ যখন রাইবোজোমে যাবে তখন ট্রান্সফার আরএনএ এর মুখোমুখি বসে যাবে, যদি সম্পূরক মিলে যায় তাহলে রাইবোজোমের মধ্যে ট্রান্সফার আরএনএ এসে ট্রান্সফার আরএনএ কি করবে, একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেবে মেসেঞ্জার আরএনএ কে। কিন্তু যদি না মিলে, ধরো এখানে একটা ট্রান্সফার আরএনএ আসছে, এখানে একটা ট্রান্সফার আরএনএ আসছে, এই ট্রান্সফার আরএনএ তে এই যে ইউএসি এটা কিন্তু সম্পূরক মিলেছে, কারণ আমরা জানি এর সাথে টি হয়, তাই না? তো টি তো হবে না যেহেতু এটা আরএনএ, তাই টি না হয়ে এখানে এটা হলো ইউ। আবার ইউ আছে, ইউ এর জন্য তো এই হয়, তাই না? তাহলে এ ইউ, আর জি থাকলে তো সি হয়, তাহলে এটা সম্পূরক মিলে গেল, সম্পূরক মিলে গেছে, সম্পূরক মিলে গেছে, তার মানে একটা অ্যামাইনো অ্যাসিড কালেকশন করে ফেলবে রাইবোজোম। এইভাবে আবার রাইবোজোম এক ঘর আগাবে, ট্রান্সফার আরএনএ আরেকটা আসবে, এখানেও সম্পূরক যদি মিলে। আর যদি সম্পূরক না মিলে তাহলে কিন্তু একটাও যদি অক্ষর না মিলে তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড কালেকশন হবে না। যেমন ধরো যে তুমি মনে করো যে অ্যাডমিশনে ডিএমসি তে চান্স পেয়েছো, তো এই খুশির খবর ধরো তুমি ঢাকাতে গেছো তোমার এক মামার বাসায় খুশির খবর দেওয়ার জন্য, হাতে মনে করো 2 কেজি মিষ্টি নিয়ে, খুশির একটা যে ঢাকাতে ডিএমসি তে চান্স পেয়েছো। ডিএমসি তে চান্স পেলে কিন্তু তোমার সরকারি মেডিকেল চান্স পেলে ছেলে হলো বিয়ের প্রস্তাব চলে আসে। আমার স্টুডেন্টরাই বলে, বুঝছো, আমার যারা চান্স পায়, এবার তো 9 জন চান্স পেয়েছে আমার স্টুডেন্ট, ওরাই বলে ছেলে হলো চান্স পায়, কিন্তু অদ্ভুত যে বুয়েটে চান্স পেলে বিয়ের প্রস্তাব আসে না ছেলেদের। হ্যাঁ, মেডিকেলে মানে কোটিপতি হওয়ার একটা হাতছানি, তো তো তোমার হচ্ছে যে তোমার বিয়ের প্রস্তাব চলে আসে। তখন তুমি ডিএমসি চান্স পেয়েছো, তুমি এখন ঢাকায় গেছো, ঢাকায় যাওয়ার পরে এখন মনে করো 10 তলা বিল্ডিং এর তুমি ভুল করে
9 তলার বিল্ডিং এ চলে গেছো, যে এখন হলো কলিং বেল টিপার পরে দরজা খুলছে, তখন দেখছো যে যে লোকটা আসছে সে দেখতে তোমার মামার মতোই, তবে মামা অনেকটা মিলছে কিন্তু মামা না, তাহলে কি তুমি মিষ্টি দিবা? 100% সম্পর্ক মিলবে যখন যখন তুমি দেখবে যে হ্যাঁ সত্যি অর্থে এটা আমার মামা, তাই কি না? তাহলে তুমি মিষ্টি দিয়ে দিবা, তাই কি না? এই গল্প আমি কোন একটা ব্যাচে বলছি, তো বলছে যে যদি এমন হয় যে অন্য বাড়ির লোক কিন্তু খুব সুন্দরী মেয়ে হয় তাহলে মিষ্টি দিয়ে দিও। তাহলে তাহলে হলে মিষ্টি দিয়ে দিবে, হ্যাঁ না মিললেও দিয়ে দিবে। সম্পর্ক না মিললেও দিয়ে দিবে। এখানে কিন্তু এরকম সম্পর্ক না মিললে কখনোই অ্যামাইনো অ্যাসিড দিবে না। তো তাহলে মেসেঞ্জার আরএনএর যে জায়গায় কোডন আছে মানে সংকেত আছে, যে জায়গাগুলোতে সংকেত আছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে যারা, তাদেরকে বলা হয় কোডিং অঞ্চল। তারাই হলো কোডিং অঞ্চল, তাদেরকে বলা হয় কোডিং অঞ্চল। এটা হলো মেসেঞ্জার আরএনএ নিয়ে কথাবার্তা। তো তোমরা একটু মেসেঞ্জার আরএনএটা এক্ষুনি পড়ে ফেলো, পড়ে দেখো যে না বোঝার কি আছে। মেসেঞ্জার আরএনএটা এক্ষুনি একটু পড়ে ফেলো, মেসেঞ্জার আরএনএটা পড়ে ফেলো, পড়ে দেখো যে না বোঝার কি আছে। আচ্ছা তাহলে কি মতো তুমি এখান থেকে পড়ে ফেলো। কোশ্চেন আছে কোনো? এখানে 5 লিটার জিনিস আছে। আচ্ছা বলছি শেষ করো পড়া। 3 লিটার এটা 3 লিটার আচ্ছা সরি ট্রেলার ট্রেলার এটা বুঝলি। স্যার প্রশ্ন ছিল হ্যাঁ বলো। এই মানের আণবিক ভর 5 লক্ষ থেকে 20 লক্ষ স্যার কোন এককে? ও আচ্ছা আণবিক ভর এটা ডালটন মানে আচ্ছা তো সাইম বলো মানে ওই যে একটু আগে বলছিলাম যে তোমার হচ্ছে একটা নাটকের যদি আমরা শেষ 5 মিনিটে থাকি তাহলে কিন্তু ওই নাটকে যে ধরো একই পরিবারে ধরো একটা ছেলে একটা মেয়ে আছে, তুমি ওইটা হলো স্বামী স্ত্রী না ভাই বোন ওটা কিন্তু বুঝতে পারবে না। পারবা কি বুঝতে? ওটা বুঝতে পারাটা তোমাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে এটা কি আসলে, তাই না? অনেক সময় এমনও হয় যে বাপ মেয়ে, তাও কিন্তু আসলে ওটা বাপ মেয়ে ছিল কিন্তু তুমি ওটাকে স্বামী স্ত্রী বানাই করছো, মানে মনে করছো আর কি।
তো এরকম অনেক সময় হয়, চিনতে পারা যায় না, মানে হঠাৎ করে নাটকের শেষে। তো আসলে 5' ব্যাপারটা 3' ব্যাপারটা আগে আলোচনা হয়ে গেছে, হ্যাঁ, আগের পর্বে, হ্যাঁ। তো একটুখানি ছোট্ট করে বলি, তুমি এক্সট্রা ক্লাসে প্রতি শুক্রবার শনিবার এক্সট্রা ক্লাসে তুমি এগুলা ঠিক করে নিবা, হ্যাঁ। তো আমরা জানি নিকোটাইড মানে একটা নাইট্রোজেন বেদের সাথে সুগার আর ফসফেট মূলক যুক্ত হলে তাকে নিকোটাইড বলা হয়, হ্যাঁ। তো এখন এই ফসফেট মূলক যদি 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় 5'। বুঝা গেল কি? কেন ড্যাশ? কারণ এই এই যে ক্ষার অ্যাডিনিন এর মধ্যেও কার্বন আছে, আবার সুগারের মধ্যেও কার্বন আছে। দুই কার্বনকে পৃথক করার জন্য একটা কার্বনে ড্যাশ ব্যবহার হয়, একটা কার্বনে ড্যাশ ব্যবহার হয়। বুঝতে পেরেছো? তো এটাই হলো ড্যাশ ব্যবহারের মেইন কারণ। এখন হচ্ছে 3', যেমন এখানে 3 নম্বরে ফসফেট মূলক যুক্ত হয়েছে, লাস্টে যায় 3 নম্বরেই যুক্ত হয়, তাহলে ওটা 3'। ঠিক ফাইন। কোনো কোশ্চেন আছে আর কিছু এটা নিয়ে? আছে কোশ্চেন? আচ্ছা, এখন বলো মেসেঞ্জার আরএনএ কারোর কোনো কোশ্চেন আছে কিনা? নাই। এখন সৃজনশীলের জন্য মূলত আসলে ট্রান্সফার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ এই দুটোই সৃজনশীলের জন্য পরীক্ষায় আসে, অন্যগুলো সাধারণত আসে না, আসলেও এক লাইনে লিখবা। যেমন দেখো এরপরে বলা হচ্ছে এখানে একটা পার্থক্য আছে মেসেঞ্জার আরএনএ আর ট্রান্সফার আরএনএ পার্থক্য, তোমরা এটা 2, 3, 4 ক্ষয়ের জন্য 3টা পড়বা, 2, 3, 4 এগুলো কিন্তু একা একাই বুঝতে পারবা। এরপরে দেখো রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ মানে হলো যে আরএনএ রাইবোজোম গঠনে ভূমিকা রাখে, যে আরএনএ রাইবোজোম গঠনে ভূমিকা রাখে তাকেই বলা হয়। ওইটা একটু আর রিপিট করবেন চিত্রটা। তৃতীয় নম্বরটা এটা। ও আচ্ছা, ধন্যবাদ। যে এটা তো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে হচ্ছে যে ফসফেট মূলক যদি 3 নম্বরের সাথে যুক্ত হয়, এটা আরো ধরো লম্বা বা এটা শেষ ফিনিশিং। এখানেও যেমন এটা 3 নম্বরে, এখানে যদি 3 নম্বরের ফসফেট মূলক যুক্ত হয় তাহলে এটা কিন্তু 5 নম্বরের সাথে যুক্ত হবে, তাহলে এটা হবে 5 আর এটা হবে 3। তো একটা আরএনএ হলো এক সূত্রক হিসাবে যে লাস্টে 3' হবে আর শুরুতে হবে 5'। বুঝছো? এই তো আমি দুইটা দিয়ে দেখালাম, যত লম্বাই হোক লাস্টে 3' হবে। আচ্ছা, 5' 3' নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে রাইবোজোমের আরএনএ মানে হলো আমরা তো কোষীয় অঙ্গাণু হিসেবে রাইবোজোম পড়ি, তাই না? তো আমরা যখন বলি রাইবোসোম তখনও কিন্তু আমরা এইটাই জানি, এই রাইবো মানে আসলে আরএনএ, এই রাইবো মানে আরএনএ, সোম মানে হলো বস্তু বা বডি। এই বস্তু বলতে প্রোটিন, অর্থাৎ রাইবোজোম গঠিত হয় প্রোটিন আর আরএনএ দিয়ে, রাইবোজোম গঠিত হয় প্রোটিন আর আরএনএ দিয়ে। তো এই কারণে বলা হচ্ছে রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকে তাকেই বলা হয় রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকে তাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। এই আর কি, তাছাড়া আর কিছু নাই এখানে। হ্যাঁ, এখানে এমসিকিউর জন্য যে শতকরা 80 থেকে 90 ভাগই রাইবোজোমাল আরএনএ। এরপরে দেখো বংশগতীয় আরএনএ অর্থাৎ জেনেটিক্যাল আরএনএ। কিছু আরএনএ থাকে, যেমন ভাইরাস আছে, অনেক ভাইরাস, যেমন করোনা ভাইরাস, তাই না? করোনা ভাইরাসে কিন্তু বংশগতিক আরএনএ হিসেবে, বংশগতিক বস্তু হিসেবে ডিএনএ না থেকে করোনা ভাইরাসের মধ্যে আরএনএ আছে। আরএনএই তোমার বংশগতিক বস্তু হিসেবে কাজ করে, আরএনএ বংশগতিক বস্তু হিসেবে কাজ করে। অর্থাৎ ও যখন আরএনএ অবস্থায় থাকে, যখন কোনো দেহের মধ্যে ঢুকে তখন ওই আরএনএটা ডিএনএ তে রূপান্তরিত হয়ে যায়, তারপরে সে মেসেঞ্জার আরএনএ তৈরি করে তার কার্যকলাপ চালায়। তাহলে আরএনএ বংশগতিক বস্তু হিসেবে কাজ করছে, বংশগতিক বস্তু হিসেবে কাজ করছে। তো এই জন্য এটাকে বলা হয় জেনেটিক্যাল আরএনএ। বলো এটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জেনেটিক্যাল আরএনএ মানে বংশগতিক আরএনএ। আমরা জানি বংশগতিক বলতে ডিএনএ কিন্তু বংশগতিক আরএনএ হয়, কিন্তু ডিএনএ না হয়ে যদি আরএনএ বংশগতিক বস্তু হয়ে থাকে তাহলে সেটাকে বংশগতিক আরএনএ বলা হয়। বুঝতে পেরেছো? ওই ভাইরাস যেটা আরএনএ থেকে ডিএনএ হলো, ডিএনএর পরে যে ওই মেসেঞ্জার আরএনএ তৈরি করলো, তারপরে কি হয়? ও মেসেঞ্জার আরএনএ তৈরি করে, আমরা তো জানি ডিএনএ মেসেঞ্জার আরএনএ তৈরি করে প্রোটিন তৈরি করার জন্য। তো ভাইরাসের তো নিজস্ব কোনো রাইবোজোম নাই, তো এই কারণে কারো কোষের মধ্যে ঢোকার পর সে হলো কোষের এনজাইম ব্যবহার করে সে নিজেকে ডিএনএ তে রূপান্তরিত করে ফেলে, তারপরে মেসেঞ্জার আরএনএ তৈরি করে আমাদের কোষের রাইবোজোম ব্যবহার করে সে প্রোটিন তৈরি করে। ওই প্রোটিন তো ক্ষতি করা হয়। হ্যাঁ, আমাদের জন্য ক্ষতি। এটা ওই প্রোটিনটা ওর বংশ বিস্তারে ভূমিকা রাখে, আমাদের কোনো উপকার করে না। বুঝতে পারছো? এই এখন বলছে মাইনর আরএনএ। কিছু আরএনএ থাকে যারা হলো প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো তৈরি করে।
কিছু আরএনএ থাকে যারা প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো তৈরি করে, এটাকে বলা হয় মাইনর আরএনএ। আরএনএর কাজ ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, তিনটাই পড়বা, যে কোনো তিনটা পড়বা, চারটা আছে তিনটা পড়লেই হবে, এটা না বোঝার কিছু নাই। এরপরে দেখো মাইক্রো আরএনএ, নতুন এডিশনের বই আছে। মাইক্রো আরএনএ বলতে বোঝায় কিছু ছোট ছোট আরএনএ থাকে, যেটা হলো 21 থেকে 23টা নিউক্লিওটাইড, অতি ক্ষুদ্র নন কোডিং আরএনএ, অর্থাৎ যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, নন কোডিং। কিন্তু এরা কি করতে পারে, এরা জিনের নিয়ন্ত্রণ রাখতে পারে। জিন ধরো যে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে ফেললো, এখন ধরো মেসেঞ্জার আরএনএ তৈরি করাটা উচিত না, কিন্তু তৈরি করে ফেলেছে, তো মাইক্রো আরএনএ কি করবে, ওই মেসেঞ্জার আরএনএর উপর বসে পড়বে, দিয়ে ওকে প্রোটিন তৈরি করতে বাধা দেবে। এটাই হলো মাইক্রো আরএনএ। এটা সাধারণত যে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে হয়। ব্যাকটেরিয়া যদি কোনো খাবার না থাকে, তখন যদি একটা ব্যাকটেরিয়া যদি কোনো এনজাইম তৈরি করে, এটা ওই ব্যাকটেরিয়ার জন্য ঝামেলা, তখন দেখা যায় মাইক্রো আরএনএ ওটাকে বাধা দিতে পারে। এরকম মানবদেহ কখনো কখনো এরকম মাইক্রো আরএনএ থাকে, এরাও আমাদের মাঝে মধ্যে বাধা দেয়, অর্থাৎ তৈরি করতে দেয় না, এনজাইম তৈরি করতে দেয় না, খাবার দাবার না থাকলে আর কি। যাদের বাধা দেয় তাদের শরীর ভালো থাকবে, বাধা না দিলেই সেটাই খারাপ, আলসার, অ্যাসিডিটি এগুলো তখন বেশি হয় আর কি। তো এটা হলো মাইক্রো আরএনএ। হ্যাঁ বলো। আচ্ছা না, এটা আসবেও না, সমস্যা নেই। এখন পার্থক্যটা কিন্তু সৃজনশীল হিসেবে কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল, পার্থক্যটা সৃজনশীল হিসেবে কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল, আর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছিল। পার্থক্যটা 6টা পড়লেই হবে। পার্থক্যটা কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে, কাজে এটা গুরুত্বপূর্ণ। এবার দেখো, এবার আমরা চলে আসি হলো ডিএনএ অণুর রেপ্লিকেশন। দেখো ডিএনএ অণুর রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। দেখো রেপ্লিকেশনের বাংলা অর্থ করলে কি দাঁড়ায়, হ্যাঁ, রেপ্লিকেশনের বাংলা অর্থ করলে হ্যাঁ প্রতিলিপন। তবে এখানে দেখো রি আছে, হ্যাঁ, আর লাইকেশন, রি মানে পুনরায়, রি মানে পুনরায়, আর লাইকেশন মানে জুড়ে দেয়া, তার মানে পুনরায় জুড়ে দেওয়ার কাজ হয় এখানে, পুনরায় জুড়ে দেওয়ার কাজ হয়। কিভাবে পুনরায় জুড়ে দেওয়ার কাজ হয়, দেখো যে আমরা তো জানি এটা একটা ডিএনএ, তো ডিএনএ যখনই আলাদা হয়ে যায়, এরকম আলাদা হয়ে যায়, তখন কিন্তু এখানে আবার নতুন একটা ডিএনএ সূত্র চলে আসে। তাহলে এই যে পুনরায় জুড়ে দেওয়ার কাজ হলো, এই জন্য এর নাম হলো রেপ্লিকেশন। এই জন্য এর নাম কি, রেপ্লিকেশন। পুনরায় জুড়ে দিল না, আলাদা হয়েছিল, পুনরায় আবার জুড়ে দিল, এই জন্য এর নাম হলো রেপ্লিকেশন। রি মানে পুনরায়, লাইকেশন মানে জুড়ে দেয়া। আমরা এটাকে বাংলা পড়ছি অনেকভাবে, তাই না, প্রতিরূপ গঠন, প্রতিলিপন, তাই না, এই আর কি। তাহলে এটাই হলো ডিএনএ এর মেইন বাংলা, এই রেপ্লিকেশনের মেইন বাংলা আসলে এটা, এইভাবে এই নামকরণটা হয়েছে। এখন দেখো যে এই অংশটা থেকে কখনো বোর্ড পরীক্ষা আসে না, জাস্ট আমরা বুঝে রাখবো আর কি, হ্যাঁ। সেটা হলো যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়। যখন আবিষ্কার হয়েছিল না, তখন এক একজন বৈজ্ঞানিক এক এক রকম কথা বলছিল। একজন বৈজ্ঞানিক বলল ডিএনএ রেপ্লিকেশন হয় সংরক্ষণশীল ভাবে। অনুকল্প মানে বিবরণ বা নকশা আর কি, এটা বোঝায়। তো সংরক্ষণশীল অনুকল্প কেমন, যে সেটা হলো এরকম, সংরক্ষণশীল যেটা, মনে করো একটা ডিএনএ, তো এটা প্রথমে এরকম আলাদা হয়ে যায়, তারপর এর সাথে তোমার হচ্ছে যে নতুন সম্পর্ক তৈরি হয়, পরবর্তীতে এই নতুন সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে নতুনটার সাথে লেগে যায়, আর পুরাতনটা সে আবার আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছ কি? তাহলে এটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল। কেন? সম্পূর্ণভাবে মাতৃ সূত্র কিন্তু সংরক্ষিতই হলো, মাঝে আবার নতুন
ডিএনএ তৈরি হলো। আমি এই দিকে দেখাই, দেখতে পাচ্ছ না? দেখো, সংরক্ষণশীল মানে বোঝায় যে এই যে এটা তো আসল ডিএনএ, এটা হলো আসল ডিএনএ। এ যখন হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন করে দুইটা দুই পারে চলে গেল, তখন নতুন সম্পর্ক তৈরি হলো। পরে এই সম্পর্ক এর সাথে যুক্ত হলো না, এরা এখান থেকে বের হয়ে চলে আসলো। তারপরে যারা আগের যে সূত্রক ছিল না, তারা আবার একসাথে একীভূত হলো, অর্থাৎ আগেরটা আগের মতোই থেকে গেল, আগেরটা আগের মতোই থেকে গেল, আর নতুনটা নতুন ভাবে লেগে গেল, নতুনটা নতুন ভাবে লেগে গেল। এটাই আর কি। মানে এটা যদি আমরা এভাবে উদাহরণ দিই, মনে করো এটা একটা দম্পতি ছিল, তো এদের মধ্যে ডিভোর্স বা তালাক হয়ে গেছে, তখন এরা আলাদা আলাদা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এদের নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর দুই দম্পতি আলাদা আলাদা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তখন বলছে না আগেরটাই ভালো ছিল, ওই বলছে না আগেরটাই ভালো। তখন বললো যে তোদের সাথে তোর সাথে থাকবো না, ওই বললো আমিও থাকবো না, দুজনে বের হলো। বের হয়ে আবার আগের বউ আর স্ত্রী আগের মতোই থেকে গেল, আর নতুন যারা বিয়ে করছিল ওরা আবার একসাথে বিয়ে করে ফেললো। এর আরেকটা কাছে আলাদা হওয়ার হ্যাঁ, মানে এটা অবশ্য মিথ্যা প্রমাণিত হয়েছে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এটা সত্য না আর কি। হ্যাঁ, তো এটা বৈজ্ঞানিকদের মনে হয়েছে যে এইভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় আর কি। এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, না এটা পরীক্ষা আসে না, এটা জানার জন্য পরীক্ষা আসে না, পড়তে হবে না এটা। দেখো তাহলে এখন খেয়াল করো, এটা তো গেল। এরপরে দেখো, এরপরে আরেকটা কি বলছে, আরেকটা বলছে অর্ধরক্ষণশীল। এটাই সত্য প্রমাণিত হয়েছে, অর্ধরক্ষণশীল। এবার দেখো অর্ধরক্ষণশীল, এটা সত্য প্রমাণিত হয়েছে। অর্ধরক্ষণশীলে কি হয়, প্রথমে এই দুইজন আলাদা হয়ে যায়, এই দুই সূত্র, এরা মনে করো একটা দম্পতি, এদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হয়, হয়ে এরা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যায় এরা কিন্তু নতুন নতুন বিয়ে করে ফেলে, কিন্তু এরা কিন্তু আগে এরকম আগের মতো আর কি আবার ভুল বুঝতে পেরে আবার আগেরটাই চলে যায়, এরকম হয় না। এরা বিয়ে করে দুইটা আলাদা। কোন বিয়েতে কোন বিয়েতে যুক্ত হচ্ছে? ও আচ্ছা, এখানে দেখো এটা হলো আসল ডিএনএ ছিল, হ্যাঁ ছিল। তো এরা প্রথমে আলাদা হয়ে গেল, এই যে আলাদা হয়ে গেছে। আবার দেখো না, আচ্ছা দেখো, তুমি দেখো, দেখো হ্যাঁ, এরা ডিএনএ এরকম আলাদা আলাদা হয়ে গেল প্রথমে। এগুলো কিন্তু এনজাইমের দ্বারা হয়। হেলিকেজ নামে একটা এনজাইম আছে, এরা হচ্ছে হাইড্রোজেন বন্ডকে সরিয়ে দিতে পারে, সরিয়ে দিয়ে দুটো এদের আলাদা হয়ে গেছে। তার মানে এরা একটা দম্পতি ছিল, এদের ডিভোর্স বা তালাক হয়ে গেছে, এখন এরা দুজন আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেলে তো তখন আবার তো বিয়ে করবে, তাই না? তো ঘটক হিসেবে এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম আসলো, আসে বললো যে তোমরা তো আলাদা হয়ে গেছো, তো নতুন বিয়ে করাই দিচ্ছি। তো নতুন সূত্র এখানে চলে আসলো, এটা একটা নতুন সূত্র চলে আসলো, এখানে একটা নতুন সূত্র চলে আসলো। তাহলে একটা ডিএনএ থেকে যে দুটো ডিএনএ হইছে, সেই ডিএনএ তে একটা হলো নতুন সূত্র আর একটা পুরাতন, একটা নতুন সূত্র একটা পুরাতন। এই জন্য এর নাম অর্ধরক্ষণশীল, মানে অর্ধেক রক্ষা পাইছে, মানে অর্ধেক রক্ষা পাইছে, তাই এর নাম অর্ধরক্ষণশীল। ফাইন, বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে সর্বশেষ দেখো আরেকটা বিচ্ছুরণশীল অনুকল্প। বিচ্ছুরণশীল অনুকল্পে কি হয়, বিচ্ছুরণশীল অনুকল্পে বলা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প যেটা, এটা ভুল প্রমাণিত হয়েছে যে এক্ষেত্রে কি হয়, এটা ধরো একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, তো এই ডিএনএ প্রথমে কি হয়, খণ্ডিত হয়ে যায়, মানে এরকম করে ভেঙে যায়, এরকম ভেঙে যায়, ভেঙে যে এরা নিজেরা নতুন নতুন সম্পর্ক তৈরি করে, এর সাথে একটা নতুন চলে আসে, এর সাথে একটা নতুন চলে আসলো, এইভাবে করে আবারও এর সাথে একটা নতুন আসে। বই এত বিস্তারিত নয়, আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। এই যে এভাবে চলে আসলো,
আসার পর ওই কিছুটা প্রথমটা যেমন ছিল যে সংরক্ষণশীল সেটার মতো, এখন ভালো লাগলো না আর কি, বললো যে না নতুনটার সাথে থাকবো না আগেরটার সাথে থাকবো, কেউ কেউ বললো না নতুনটার সাথে থাকবো। তো তখন কি হলো যে পরে এরা বিচ্ছিন্ন হয়ে গেল, হয়ে যায় কেউ কেউ নতুন নতুনই যুক্ত হলো, আবার কেউ কেউ পুরাতন যুক্ত হলো, আবার কেউ কেউ নতুন যুক্ত হলো। তাহলে কেউ নতুন যুক্ত হলো, কেউ পুরাতন যুক্ত হলো। তাহলে জায়গায় জায়গায় বিচ্ছুরণ দিচ্ছে, জায়গায় জায়গায় পুরাতনটা উকি মারছে, জায়গায় জায়গায় নতুনটা উকি মারছে। তো এরকম যখন হয় তখন এটাকে বিচ্ছুরণশীল বলে। তো এটা মুখস্থ করতে হবে না, এটা পরীক্ষায় আসে না। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু এমসিকিউ মনে রাখতে হবে। এটুক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো সাইম, কোনো কোশ্চেন আছে এটুকে? আচ্ছা, তাহলে এবার দেখো যে এখানে কিছু এমসিকিউ আছে, যেমন যে মেসেলসন ও স্টাহল, এই যে 2 নম্বর লাইনে অর্ধরক্ষণশীল পদ্ধতির যে ব্যাপারটা আছে, মেসেলসন ও স্টাহল পরীক্ষার মাধ্যমে ইসেরিসিয়া কলাই ব্যাকটেরিয়াতে অর্ধরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন। অর্ধরক্ষণশীলটা প্রথম প্রমাণ করেন ইসেরিসিয়া কলাই, যেটাকে আমরা কলাই বলছি, তাই না? ইসেরিসিয়া একজন বিজ্ঞানীর নাম, আর কলাই মানে হলো কি বলতো? কলাই মানে কি বলতো? কলাই মানে কোলন মানে বৃহদান্তে প্রথম আবিষ্কার করেন, এই জন্য নাম হচ্ছে কলাই, ইসেরিসিয়া কলাই। তো এই কলায়ে প্রথম আর কি অর্ধরক্ষণশীল অনুকল্প প্রমাণ করেন। 1960 সালে সাল সহ লাগবে যে মানব হেলাকোষ মানে কি জানো? মানব হেলাকোষ মানে জার্মানির একটা মহিলা আর কি, তার নাম হেলা, তার হলো টিউমার হয়েছিল। তো টিউমার হলে ডাক্তাররা ওই টিউমার কোষগুলা, ডাক্তাররা তো আসলে বৈজ্ঞানিক, তারা অনেক কিছু আবিষ্কার করে, তো ডাক্তাররা হচ্ছে কি করে, ওর ওই টিউমার কোষটা সংরক্ষণ করে রাখে। টিউমার তো বারবার বিভাজিত হয়, তো সংরক্ষণ অবস্থায় দেখছে যে পুষ্টি মাধ্যমে রাখছে, তাও বিভাজিত হচ্ছে। তখন লক্ষ্য করে আসলে বিভাজনটা হচ্ছে অর্ধরক্ষণশীল ভাবেই, এটা প্রমাণ করেন। তাহলে মানব হেলাকোষে সুয়েকা নামে একজন বিজ্ঞানী এবং সাইমন নামে একজন বিজ্ঞানী 1961 সালে ক্লেমাইডোমোনাস শৈবালে অর্ধরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। তারপর আইসোটোপ নাইট্রোজেন, এটা লাগবে না। এবার হলো আমরা অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণুর প্রতিলিপন বা রেপ্লিকেশন, এটা এখন দেখব। এটা কিন্তু অবশ্যই আমরা হচ্ছে এটা শেষ করে আমরা প্রজেক্টরে এটা ভিডিওটা দেখব, তাহলে আরো ভালো বোঝা যাবে, মানে ডিএনএ রেপ্লিকেশনেরটা। হ্যাঁ, তো এটা শেষ করে আর কি, রেপ্লিকেশন শেষ করে তারপর আমরা দেখব। তাহলে এখানে দেখো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে ছুটির আগে না পরে স্যার? ছুটির পরেই মনে হয় আরেকটা ক্লাস আছে, তো হবে না, ছুটির পরেই দেখতে হবে প্রজেক্টরে, কারণ এটা শেষ করে তারপরে মানে ট্রান্সলেশন শেষ করে তারপরে হলো ভিডিওতে দেখাবো। বড় পর্দায় দেখলে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাছাড়া তো মোবাইলেও চালিয়ে দেখতে পারো, কিন্তু বড় পর্দায় গোটা বোর্ড জুড়ে বড় পর্দায় ওটা দেখতে ভালো লাগে না, তাই কি না? এটা শেষ করে বাকি অর্ধেকের পরীক্ষা। তোমরা নাকি প্রতিদিন পরীক্ষা দিতে বিরক্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই খালি অভিযোগ করে প্রতিদিন পরীক্ষা দিতে ভালো লাগছে না। ছেলেরা বলে ভালো লাগে। আচ্ছা, ছুটির পরে তাহলে আবার কয়েকটা নিয়ে ছুটি করে তাহলে কয়েকটা নিয়ে তারপরে হলো বড় পরীক্ষা নেব, ঠিক আছে? ছুটির পরে কয়েকটা ছোট পরীক্ষা নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক একজনের এক একটা মত। দেখো এবার ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার প্রতিরূপ 2টি ডিএনএ উৎপন্ন হয় তাকেই ডিএনএ রেপ্লিকেশন বলে। একটি থেকে 2টা হয়ে যাওয়া, তাই না? একটি থেকে 2টা হয়ে যাওয়া, এটাই হলো ডিএনএ রেপ্লিকেশন। তো আজকে আমরা এটার এমসিকিউ গুলাই শুধু দেখাই, আজকে গোটাটা তো শেষ করা যাবে না। এখানে দেখো যে 2 নম্বর প্যারাতে যে 2 নম্বর লাইন, ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ রেপ্লিকেশনে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। বেস পেয়ার মানে ক্ষার জোড়। বেস মানে কি? ক্ষারক আছে না, ক্ষারক জোড়কে বলছি। আচ্ছা, ব্যাকটেরিয়াতে তো বৃত্তাকারই ডিএনএ, তাই না? ব্যাকটেরিয়াতে তোমরা দেখেছো না, ব্যাকটেরিয়াতে বৃত্তাকার ডিএনএ। ব্যাকটেরিয়া তো লম্বা থাকে না, ব্যাকটেরিয়াতে ডিএনএ এরকম বৃত্তাকার মতো ভাবে থাকে। হ্যাঁ,
তো এই বৃত্তাকার ডিএনএ বেস পেয়ার যুক্ত হওয়া, বেস পেয়ার মানে কি, ক্ষারক যে গুলো আছে না, পেয়ার মানে তো জোড়, তাই না? পেয়ার মানে জোড়। বেস পেয়ার মানে কি, যেমন এর সাথে টি যুক্ত হওয়া, সির সাথে জি যুক্ত হওয়া, এটাকে বলা হয় বেস পেয়ার, জোড়, বেস ক্ষার জোড় বা ক্ষারক জোড়। আচ্ছা, তো বলছে প্রকৃত কোষে ডিএনএ লম্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডেনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। এটা তো মনে আছে না, কার সাথে কার যুক্ত হয় সেটা কিন্তু কখনো ভোলা যাবে না। হ্যাঁ, এর সাথে টি যুক্ত হয়, এটা দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, তাই না? যদিও এটা আসলে এরকম ফোটা ফোটা দিয়ে দিতে হয়, কারণ এটা হলো দুর্বল বন্ধন। আর সি এর সাথে জি হয়, আগে পরে লেখা যাবে, এটা ভুল করবে না। এটা মেডিকেল অ্যাডমিশনও 2 বার আসছে এবং বোর্ড পরীক্ষাও খুব আসে, এই কারণে এটা মনে রাখতে হবে সব সময়। হ্যাঁ, এটা হলো সঠিক, কিন্তু তুমি যদি এইভাবে দাও তাহলে কিন্তু সেটা ঠিক না। যেমন ধরো তুমি এর সাথে জি যদি দাও তাহলে হবে না, আবার এর সাথে যদি সি দাও তাও এটা হবে না, এটা শুদ্ধ না। হ্যাঁ, এখন তুমি আগে জি দাও পরে এ দাও তাও হবে না, বা আগে সি পরে এ তাও হবে না। এই বেসটা সবসময় মনে রাখতে হবে। এই জন্য মনে রাখার জন্য আমি বলেছিলাম একটা কথা, এতে এসো, তাই না? এসো, আর টি তে কি লক্ষাই, এসো লক্ষাই। আর সি তে কি চলো, সি তে চলো, জি তে যাই, চলো যাই, তাই না? চলো যাই, তিনটা বন্ড যেহেতু চলো যাই তিনজনে, সেটা মনে রাখতে পারো, তিনটা বন্ড চলো যাই তিনজনে। অথবা সি হলো যদি বললাম আমরা 3 নম্বর পজিশনে থাকে, তার মানে সি এর সাথে 3টা বন্ড হবে, এইভাবে মনে রাখা যাবে। কিন্তু একবার উল্টা পাল্টা যদি ভাবো, এসে এসো, জি তে কি হয়, বয়স্য খায়, খাওয়া যাবে? এতে এসো, সি তে কি হয়, ছাই খায়, ছাই খাওয়া যাবে? তার মানে এটা হবে না, এইভাবে মনে রাখো। তার মানে এটা হবে না, যেহেতু বয়স্য খাওয়া যাবে না, ছাইও খাওয়া যাবে না, তার মানে এটা হবে না, এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখবো ভুল হবে না, আশা করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশন গতি কম, মিনিটে 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য দেখাও ইম্পর্টেন্স আর কি। ক্ষার জোড়গুলো এইভাবে যুক্ত হতে পারে, তাই বলছি। ব্যাকটেরিয়ার কথা বলছেন না, এটা আছে। প্রথমে ব্যাকটেরিয়া, হ্যাঁ, তারপরের লাইনে দেখো প্রকৃত কোষের কথা। হ্যাঁ হ্যাঁ, হেলাকোষ হচ্ছে টিউমার কোষ। ওই যে ওটা ওই যে একটা মহিলার হয়েছিল ওটা। দ্বিতীয় অধ্যায়ে আমরা টিউমার নিয়ে বিস্তারিত শিখবো আর কি। এরপরে দেখো যে ড্রোসোফিলাতে 5000 জায়গায় বেস পেয়ার যুক্ত হয়। ড্রোসোফিলা 5000 জায়গায় বেস পেয়ার যুক্ত হয়। ও হ্যাঁ, 50,000, ভুল করে আমি 5 বলছি, 50,000ই হবে। আচ্ছা, এখানে দেখো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে। একটি শ্বাস লাগবে। শ্বাস বলতে বোঝায় যাকে কেন্দ্র করে কিছু তৈরি হয় তাকে শ্বাস বলে। শ্বাসের সংজ্ঞা হলো যাকে কেন্দ্র করে কোনো কিছু তৈরি হবে তাকে বলা হবে শ্বাস। যেমন পিঠা করার সময় শ্বাস থাকে না, ওটাকে কেন্দ্র করে তো পিঠা হয়। তাহলে শ্বাস বলতে বোঝায় এমন কিছু যাকে কেন্দ্র করে কোনো কিছু তৈরি হবে তাকে বলা হবে শ্বাস। যাকে কেন্দ্র করে কিছু তৈরি হবে তাকে বলা হবে শ্বাস। তারপরে কি লাগবে, অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। অর্থাৎ যে মনে করো এটা একটা ডিএনএ আলাদা হয়ে গেছে, এটা একটা ডিএনএ আলাদা হয়ে গেছে, তাহলে এখানে মনে করো এ আছে, এখানে সি আছে, এখানে জি আছে, এখানে টি আছে। এখন এখানে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সময় ডাইরেক্ট হচ্ছে টি আসতে পারবে না। টি আসার ক্ষেত্রে টির সাথে সুগার এবং 3টা ফসফেট মূলক, তাহলে এটার নাম হবে নিউক্লিওটাইড ট্রাইফসফেট। শুধু যদি ফসফেট আসতো তাহলে তো আর ট্রাইফসফেট হতো না, 3টা ফসফেট আসবে। কেন আসবে, এখানে থাইমিনকে দিয়ে দিবে, একটা ফসফেট দিয়ে দিবে, আর 2টা ফসফেট বের হয়ে যাবে। বের হওয়ার সময় শক্তি উৎপাদন হবে, ওই শক্তিতে লেগে যাবে, এই জন্য ট্রাইফসফেট লাগবে। সরাসরি একটা মোনোফসফেট নিয়ে এখানে যুক্ত হতে পারবে না, একটু শক্তি লাগবে আর কি। হ্যাঁ, এই আর যেমন তুমি যখন যেমন ছেলেদের বিয়ে করতে গেলে কিন্তু দেলমোহর দিতে হয়। দেলমোহর হলো ট্রাইফসফেটের মতো, দেলমোহর ছাড়া তুমি কিন্তু বিয়ে করতে পারবে না। বুঝতে পারছো যে হলো যে ওই যে সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট বলছে যে আমার আব্বা বলছে যে আমি সরকারি মেডিকেলে চান্স পেলে আমার আব্বা আমাকে বিয়ে দিয়ে দেবে। তাই বলছে যে তুমি কি সত্যি করবা? তো বলছে যে না, বাপের টাকায় আমি কেন বিয়ে করবো, দেলমোহর দিতে হবে না। তা বলছে বাপের টাকায় যদি তুমি বিয়ে করো তাহলে বাপ বলবে তাহলে আমি করি, আমি যে টাকা দিচ্ছি।
তাই কি না? তাই বলছে, তো ভালোই বলেছে আর কি। এরপরে দেখো আর কি লাগবে, এখানে কিছু সংক্ষেপে আছে, যেমন দেখো ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট। বুঝতে পেরেছো কি? সবই ট্রাইফসফেট, 3টা করে ফসফেট লাগবে। নিউক্লিওটাইডের মধ্যে বন্ড সৃষ্টির জন্য প্রচুর শক্তি যা ট্রাইফসফেট থেকে আসে। গুরুত্বপূর্ণ কিছু এনজাইম ও সহযোগী প্রোটিন যাদেরকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। সব এনজাইমগুলোকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। রেপ্লিসোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। আচ্ছা, ডিএনএ পলিমারেজ নাম কেন হলো বলো তো? ডিএনএ পলিমারেজ নামকরণটা কেন হয়েছে? অসংখ্য ডিএনএ নিয়ে গঠিত। ডিএনএ পলিমারেজ নাম কেন হলো বলো তো? ধরো এটা একটা ডিএনএ সূত্র, এটা একটা ডিএনএ সূত্র, এখানে নতুন সম্পর্ক তৈরি হবে, তাই না? তো এই নতুন সম্পর্ক তৈরি হতে এখানে লাগবে ডিএনএ পলিমারেজ এনজাইম। তো ডিএনএ পলিমারেজ এনজাইম কেন লাগবে? এখানে নতুন সম্পর্ক তৈরি হবে, এখানেও নতুন সম্পর্ক তৈরি হবে, দুই জায়গায় তো নতুন সম্পর্ক তৈরি হবে, তাই না? দুই জায়গায় নতুন সম্পর্ক তৈরি হবে। তো লাগবে হচ্ছে বলছে ডিএনএ পলিমারেজ। কারণ হচ্ছে দেখো ডিএনএ পলিমারেজ নামকরণটা কেন হয়েছে? পলিমারেজ নামকরণটা কেন পলিমারেজ হলো? পলিমারেজকে যদি ভাঙো তাহলে এরকম আসবে পলিমার যোগ এস, পলিমার যোগ এস। কোন শব্দের শেষে যদি এস থাকে তাহলে সেটা এনজাইম। কোন শব্দের শেষে যদি এস কথা থাকে বা উজ্জ থাকে তাহলে সেটা এনজাইম, ঠিক আছে? কোন শব্দের শেষে যদি ইন কথা থাকে বা উজ্জ থাকে তাহলে সেটা প্রোটিন। আর কোন শব্দের শেষে ওস কথা যদি থাকে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, তাহলে ওটা শর্করা। তাহলে এখানে কি পলিমারেজ এস এস মানে এনজাইম। তাহলে যে এনজাইম পলিমার তৈরিতে সাহায্য করে তার নাম ডিএনএ পলিমারেজ। যে এনজাইম পলিমার কেন? কারণ এখানে অসংখ্য অণু যুক্ত করবে না, এখানে অসংখ্য অণু যুক্ত করবে, তাই এর নাম পলিমারেজ। যেহেতু এখানে অসংখ্য অণু যুক্ত করবে তাই এর নাম পলিমারেজ। পলিমার তৈরি করবে, যে এনজাইম পলিমার তৈরি করবে, অসংখ্য অণু এখানে যুক্ত করবে, তাই এর নাম কি? পলিমারেজ। বুঝতে পারলাম? রাত বুঝতে পারছো? এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরেকবার বলবো। ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ হলো দুই সূত্রকে নতুন সম্পূরক নিউক্লিওটাইড যুক্ত করা। এক একটা নিউক্লিওটাইড কিন্তু এক একটা অণু মনে করো। তো এখন পলিমারেজ নামকরণ কেন হলো? যেহেতু এটা একটা এনজাইম, এই এনজাইম কি করে? এই ডিএনএ সূত্রকে অসংখ্য অণু যুক্ত করবে, এই ডিএনএ সূত্রকে অসংখ্য অণু যুক্ত করবে। তো পলিমার মানে কি? পলিমারে বহু, মার মানে অণু, বহু অণু যুক্ত করবে। তো যেহেতু এই এনজাইম বহু অণু এখানে যুক্ত করে তাই এর নাম পলিমার থেকে পলিমারেজ। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এইটুকু পর্যন্ত থাক। আগামী দিন এটা আমরা শেষ করে দিব আর কি। হ্যাঁ, আগামী দিন অবশ্যই কেউ মিস করবা না। এটাও বেশ কঠিন, এবং এটা দেখা হয়ে গেলে যখন প্রজেক্টরে ভিডিওগুলো দেখবা তখন আরো বেশি ক্লিয়ার লাগবে আর কি। হ্যাঁ, এখানেই শেষ করলাম।